এই যে সাহিত্যের নাম করে ওকে ভিড় করেছে, এটা ঠিকই। যা দেখছি তা ফিশ ফ্রাই, কচুরি এবং বান্ধবী চর্চা। আমার সত্যি কথা বলতে কি, যখন রবীন্দ্র সদনের সামনে বইমেলা ছিল সেগুলোকে অনেক ভালো লাগতো, কারণ সেখানে লেখক পাঠক ইন্টারাকশন ছিল। এই যে বইমেলা, এ ক্রমশ একটা ফেস্টে রূপান্তরিত হচ্ছে, একটা স্পেকটাকল। কিছু লোক বইয়ের উদ্বোধন করছে। এত বইয়ের উদ্বোধনে কি দরকার আমি জানি না, কারণ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় থেকে সুনীল গঙ্গোপাধ্যায় কারোর বই উদ্বোধিত হতো না। আমি বেস্ট সেলিং ব্যাপারটার মানে বুঝি না। সত্যজিৎ রায়ের অপরাজিত মোটেই বেস্ট সেলিং সিনেমা নয়, সেটা কিন্তু বাংলা সিনেমার সম্পদ। এবং বেস্ট সেলিং কাকে বলে? অ্যানিমাল যদি বেস্ট সেলিং ফিল্ম হয় তাহলে আমি দেখবো না। সুধীন্দ্রনাথ দত্তেরই কথা, আমি জানি এই ধ্বংসের দায় ভাগে আমরা দুজনের সমান অংশীদার, অপরে পাওনা আদায় করেছে আগে আমাদের, পরে দেনা শোধবার ভার। আমি এই বইমেলা আসি দেনা শোধবার করার জন্য, যে আমি বিদ্যাসাগর এবং রামমোহন এবং রবীন্দ্রনাথ এবং জগদীশ বসুর উত্তরসূরি, আমি কতখানি পাপগ্রস্ত এটা বোঝার জন্যই আমি বইমেলা আসি। নমস্কার, আপনারা দেখছেন শিবম দাসের ইউটিউব চ্যানেল, আর আমি শিবম। কলকাতা বইমেলায় এই মুহূর্তে আমার সঙ্গে আছেন চিত্র সমালোচক অধ্যাপক সঞ্জয় মুখোপাধ্যায়। স্যার, প্রথমে শিবম দাসের ইউটিউব চ্যানেলে স্বাগত। স্যার, বইমেলা মানে কি ফিশ ফ্রাইয়ের গন্ধটা ভেসে আসছে? বইমেলা মানে স্যার কি আপনার কাছে? বইমেলা মানে সত্যি কলকাতা শহর তো ব্যবসায়ীদের শহর না বা অন্য কোনো শহর না। কলকাতা যেটুকু গর্ব সেটুকু সাহিত্য নিয়েই, এবং সাহিত্যের উপসর্গ হিসেবে সিনেমা বা চিত্রকলা এগুলো আসে। এখন এই যে সাহিত্যের নাম করে ওকে ভিড় করেছে, এটা ঠিকই। যা দেখছি তা ফিশ ফ্রাই, কচুরি এবং বান্ধবী চর্চা। কিন্তু তাহলেও আমি বলবো যে অন্যান্য ফ্যাশন চর্চার চাইতে এই যদি শাড়ি মেলা হতো বা অন্য কিছু কোনো মেলা হতো, তার থেকে আমার বইমেলাকে ভালো লাগে। তবু তো একটা অপর সাহিত্য, ছোট সাহিত্য, এই যে আমি লিটল ম্যাগাজিনের সামনে দাঁড়িয়ে আছি, এর কিছু জায়গায় তো অন্যরকম কথা বলার একটা সুযোগ পাওয়া যায়। এই অন্যরকম কথাগুলো এত কমে আসছে দেশে, এবং যা হচ্ছে তাও ডিজিটালি হচ্ছে। সেগুলো শিক্ষিত লোকেরা শিক্ষিত লোকেদের জন্য বলছে। এই যে আমরা যারা পরিত্যক্ত মানুষ, তাদের কাছেই অক্ষরগুলো একটা সম্পদ। এটাই ফিক্সড ডিপোজিট, এটাই ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট। স্যার, অসাধারণ। কিন্তু স্যার, আগের বইমেলা বনাম বর্তমান বইমেলা বারবার তুলনাতে চলে আসে। আপনি এই দুটো বইমেলা কিভাবে দেখেন? আমার সত্যি কথা বলতে কি, যখন রবীন্দ্র সদনের সামনে বইমেলা ছিল, ছোট বইমেলা, সেগুলোকে অনেক ভালো লাগতো, কারণ সেখানে লেখক পাঠক ইন্টারাকশান ছিল। এই যে বইমেলা, এ ক্রমশ একটা ফেস্টে রূপান্তরিত হচ্ছে, একটা স্পেকটাকল। এটা কিছু লোক ইংরেজি বলছে, কিছু লোক ইংরেজি বলছে না, কিছু লোক বইয়ের উদ্বোধন করছে। এত বইয়ের উদ্বোধনে কি দরকার আমি জানি না, কারণ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় থেকে সুনীল গঙ্গোপাধ্যায় কারোর বই উদ্বোধিত হতো না। কিন্তু এখন দেখছি উদ্বোধন এবং সঙ্গে সঙ্গে ফেসবুক বিজ্ঞাপন। কে সেই বই পড়ে, কে সেই বই পড়ে না, এটা দুঃখের কথা। কিন্তু আমি তাও বলছি যে এই শহরের তো একেবারে শহরটা ঋত সম্পদ হয়ে গেল। এখানকার বুদ্ধিজীবীদের মাথা যে কবে কর্কট রোগে আক্রান্ত হয়েছে তা তারা নিজেরাও জানে না। সেখানে তবু যে আমরা একটা জিনিস নিয়ে গর্ব করছি, যেই জিনিসটা হয়তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বা রবীন্দ্রনাথ ঠাকুর বা জীবনানন্দ দাশ ব্যবহার করতেন, সেটাই আমাদের শেষ আলো, শেষ অস্তরশ্মি রেখা। স্যার, প্রতি বছর বইমেলায় বেস্ট সেলিং বই হয় মুখ্যমন্ত্রীর বই, এই নিয়ে বিস্তর চর্চা হয়। আপনি স্যার কোনো বেস্ট সেলিং বই পড়েছেন? আমি বেস্ট সেলিং ব্যাপারটার মানে বুঝি না, কারণ এটা একেবারেই প্রকাশকদের আবিষ্কার। সত্যজিৎ রায়ের অপরাজিত মোটেই বেস্ট সেলিং সিনেমা নয়, সেটা কিন্তু বাংলা সিনেমার সম্পদ। সুবর্ণরেখাও তাই, ভারতীয় সিনেমার সম্পদ। এবং বেস্ট সেলিং কাকে বলে? অ্যানিমাল যদি বেস্ট সেলিং ফিল্ম হয় তাহলেও আমি দেখবো না, কারণ ওর সঙ্গে শিল্পের কোনো যোগাযোগ নেই, মানুষের অভিব্যক্তিরও কোনো যোগাযোগ নেই। সেটা মুখ্যমন্ত্রী লিখুন, সেটা অন্য কেউই লিখুন, আমার দেখতে হবে যে তার সঙ্গে মানবিক অভিব্যক্তি, প্রেম, শোক, অশ্রু, ঘৃণা, উল্লাসের যোগাযোগ আছে কিনা, এবং সেটা স্পর্শ করতে পারছে কিনা। সে যদি হাততালি পাওয়ার জন্য চটপটিবাজির মতো হয়, তাহলে তার প্রতি আমার কোনো আগ্রহ নেই। স্যার, সাম্প্রতিককালে অ্যানিমেলকে নিয়ে বললেন, অ্যানিমেল নিঃসন্দেহে যে পরিমাণ টাকার ব্যবসা করেছে, বলিউডেও অনেক দিন পরে এটা শাহরুখ খানের ছবির পরে নিঃসন্দেহে দ্বিতীয় সারিতে আসবে। কিছুদিন আগে আপনি অরিজিৎ সিং থেকে শুরু করে একাধিক গায়ককে নিয়ে একটু ক্রিটিসাইজ করেছিলেন। আপনি কি আধুনিক এই বিষয়গুলোকে মেনে নিতে খুব কষ্ট পান? না না না, অরিজিৎ সিংয়ের প্রতি আমার কোনো ব্যক্তিগত নেই। অরিজিৎ খুব গুণী গায়ক। আমি একটা সাধারণ উদাহরণ দিচ্ছিলাম, তার মধ্যে ওর নাম এসে গেছিলো। আমি কোনো ব্যক্তি গায়কের বিরুদ্ধে নেই। আমি মোটেই আধুনিকতার বিপক্ষে নই, তাহলে তো 50 দশক 60 দশক এইসবের যে সাহিত্য বা শিল্প, তার বিরোধী হতাম। আমি বলছি এমন একটা অবনমন যা বাজারের কাছে সাহিত্যের অবনমন। এই যে বইমেলা দেখছি, এখানে বাজারটাই প্রধান।
মাইকের আওয়াজ, উদ্বোধন, বিভিন্ন লিটারারি ফেস্ট, এগুলো যেভাবে হচ্ছে এতে মনে হচ্ছে একটা এক্সিবিশনে এসছে এই মাত্র। এতে কোথাও যে মনীষার চর্চা বাঙালি করে তার প্রমাণ আছে, কিন্তু খুবই কম, সেটা জলু সারাচ্ছে ক্রমশ। এইটার প্রতি আমার আক্ষেপ। স্যার, প্রতি বছর বই বিক্রির পরিমাণ বাড়ছে, আপনি যদি দেখেন তথ্য দেখেন কোটি কোটি টাকার বই বিক্রি হচ্ছে। কিছুদিন পরে এই তথ্য দেখতে পাবেন, আগের বছরের বইমেলাকে ছাপিয়ে গেছে এই বছরের বইমেলা। এত বই কিনছে কারা? বাঙালি তার মানে বই পড়ছে? আমার খুব সন্দেহ, বাঙালির যে থাকার জায়গা, সব জায়গায় তো শুনি 800 স্কোয়ার ফিট 1200 স্কোয়ার ফিট, এত বই রাখবে কোথায়? কার বই পড়ছে, কী বই পড়ছে কিছুই জানি না। বাঙালির যে ভাষা, ইংরেজি এবং বাংলা, এই দ্বিভাষিক চর্চায় প্রচণ্ড ঘাটতি। সাধারণত বাঙালি শুদ্ধ বাংলা বলে না, শুদ্ধ ইংরেজিও বলে না, এবং কে পড়ছে কী পড়ছে তা জানি না, কোথা থেকে কি ব্যবসা হচ্ছে তাও জানি না। আমার মনে হয় এটা একটা ফাটকাবাজির মতন ব্যবসা। আর বিক্রি দিয়ে কিছু প্রমাণিত হয় না যে একজন কমল মজুমদারের চাইতে ধরা যাক বিমল মিত্রের বিক্রি অনেক বেশি, তাতে কি প্রমাণিত হয় কমল মজুমদার বিমল মিত্রের থেকে ছোটো লেখক? বইমেলাটা কালচারাল একটা সংস্কৃতি চর্চার জায়গা ছিল, বহু শিল্পীরা আসতেন। অতীতের এরকম নিদর্শন কি আপনার মাথায় ঘুরছে, যারা বইমেলা কেন্দ্রিক আড্ডা স্মৃতি, বা বর্তমানে তো সেই শিল্পীদের অনেকাংশেই দেখা কম? আমি তো দেখছি বইমেলা যখন রবীন্দ্র সদন থেকে পার্কস্ট্রিটে এলো, তারপরেই আস্তে আস্তে, এই যেমন এখন আমার মনে পড়ছে সন্দীপন চট্টোপাধ্যায়ের কথা, তিনি যেভাবে ঘুরে ঘুরে বইমেলা দেখতেন, বা আমরা লিটল ম্যাগাজিনের ক্ষেত্রে অনেক প্রতিবাদী কণ্ঠস্বর, অনেক অন্যরকম লেখা যেভাবে পেতাম, সেইগুলো ক্রমশ কমে যাচ্ছে। আসলে সবারই ধারণা তাকে অধিকৃত হতে হবে। এ যেমন একসময় রাষ্ট্রায়ত্তীকরণ মূল ব্যাপার ছিল, এখন তেমনি বড় প্রকাশকের দ্বারা ছোট প্রকাশককে আত্মসাৎ করা, সেটা নিয়ম হয়ে দাঁড়িয়েছে। আর এই একটা লিটল ম্যাগাজিন নেবেন, আমরা প্রকাশ করি, এই ধরনের বাক্য এ একদম আত্ম অবমাননা করা। খারাপই লাগে, কিন্তু কি বলবো, তাও তো ঐতিহ্যের একটা অংশ, তাই আসি, ভালো লাগে। স্যার, দেখছিলাম টলিউডের ফিল্ম প্রমোশন হচ্ছে বইমেলার কোনো একটা মঞ্চে, আপনি এই বিষয়গুলো কিভাবে দেখেন? টলিউডের ছবি প্রমোশন হয়, ব্যবসা, যদি আপনি ব্যবসার মান্যতা দেন না, চলছে না, সোজা কথা হতো সেটা চলছে না। যে টালিগঞ্জের ফিল্ম, এটা তো অত্যন্ত প্রমাণিত, এটা নিয়ে আমার কথা বলার দরকার নেই। হারানো সুর চলতো, সপ্তপদী চলতো, অ্যান্টনি ফিরিঙ্গিও চলতো, বা ধরুন সাত পাকে বাঁধাও চলতো, সেগুলো প্রমাণ আছে, গল্প হলেও সত্যি চলতো। আর এখন যা চলে না, এখন হয় কি জানেন, এগুলো রূপোপজীবিনীর গালে বেশি রক্তাভা থাকে, তাতে কিছু প্রমাণিত হয় না যে সে সম্ভ্রান্ত নারীর তুলনায় অনেক উজ্জ্বল। আমি রূপোপজীবনীকে ব্যঙ্গ করছি না, কিন্তু সে রূপকে জীবিকা করে বলেই তাকে এই অবমাননা সহ্য করতে হয়। দুঃখের কথা, শিল্প আজকে এই অবমাননার মধ্যে নিজেকে চলে গেছে। এগুলো আর শিল্প কিনা তাই নিয়েই প্রশ্ন আছে। স্যার, পশ্চিমবঙ্গ সরকারের এত বিরাট স্টল, এই স্টলে মুখ্যমন্ত্রী অসংখ্য বই বিক্রি হয়, সেই বই অনেক মানুষ কেনেন। পার্টিকুলারলি এটাকে কি আপনি সংস্কৃতির উত্তরণ ভাবেন নাকি অবনমন ভাবেন? মানে এইভাবে বিজ্ঞাপন বা এই রকম ছবির প্রতি আকর্ষণ, এইটাকে আপনি কোন পর্যায়ে দেখেন? ছবির প্রতি আকর্ষণ, ধরুন রাজনৈতিক নেতাদের একটা ক্যারিজমা থাকতে পারে, তাতে তাদের প্রতি আগ্রহ থাকতে পারে, কিন্তু আমার মনে হয় আমি যদি লেখক হতাম, আমি যদি মুখ্যমন্ত্রী হতাম, তাহলে আমি আমার নিজের প্রতিষ্ঠানকে এভাবে ব্যবহার করতাম না, এইটুকু। এর বেশি আমার কিছু বলার নেই। তিনি কি লেখেন তার সম্বন্ধে আমার খুব ধারণা নেই, ফলে বলতে পারবো না যে তিনি কি করে এরকম দ্রুত বেগে 150 ছোন বা অন্য কিছু। এটা এক ধরনের ম্যারাথন দৌড়, তিনি দৌড়চ্ছেন। এখন সাহিত্য তো এই ধরনের দৌড় না। কালিদাস বা রবীন্দ্রনাথের দেশে এই ধরনের কথা নিয়ে আমাদের আলোচনা করতে হচ্ছে, এটাই দুর্ভাগ্য। স্যার, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে পড়েছিলাম, বইমেলা আস্তে আস্তে কতগুলো বিজ্ঞাপন দেখলেন বইমেলার, এবং সেই বিজ্ঞাপনের ছবি আলটিমেটলি কিভাবে দেখেন এই সাংস্কৃতিক দূষণটাকে বর্তমান সময়? আমি তো বললাম যে এইগুলো নিয়ে আমার বলতে খারাপই লাগে। এই যে শপিং মল কালচার, এই যে এসকালেটারের থেকে নেমে আসা কবন্ধ শরীর, এই যে বইমেলায় মানুষ ঘুরে বেড়াচ্ছে মস্তিষ্কহীন, এই ভালো লাগে না। কিন্তু কি করব, মানুষের অন্ত্যেষ্টিতে, আমাদের সভ্যতার অন্ত্যেষ্টিতে, যে সভ্যতা রামমোহন রায় থেকে শুরু হলো আধুনিককালে, সেই সভ্যতার অন্ত্যেষ্টি মুহূর্তটাও অন্তত দেখা দরকার, এই ভেবে এখানে আসি। মৃতদের মুখে কি ঝলমলে হাসি, তারা জানেও না যে তারা কবে মরে গেছে।
তাহলে যারা দেখছেন সাইডে তারা কি স্যার মৃতদেহ না মৃতদেহের দিকে এগোচ্ছে, এবং বাঙালি জাতিটা বর্তমানে স্যার কোন সময় কোথায় দাঁড়িয়ে আছে এক্স্যাক্টলি? এর উত্তর আপনি যদি ঠিক 100 বছর আগে বাঙালিকে দেখেন তবেই পেয়ে যাবেন। যারা তখন লিখত, যারা তখন রাজনীতি করত, যারা তখন বিজ্ঞান চর্চা করত, তাদের সঙ্গে এখনকার নামগুলো তুলনা করুন, তাহলেই দেখবেন যে ব্যাপ্তি অনেক বেড়েছে। কিন্তু রবীন্দ্রনাথ, জীবনানন্দ দাশ, নজরুল ইসলাম, কল্লোল যুগ, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, সুভাষচন্দ্র বসু, এই যে নামগুলো আমি করছি, সেই নামগুলো 1920 থেকে ধরুন 1940-এর মধ্যে যা নাম বাঙালির আছে, তা যদি এখন দেখেন তাহলে আপনার মনে হয় এরকমভাবে কি করে পতন হতে পারে, এই পতনের ত্বরণ কি বেশি, কিন্তু হচ্ছি আমরা। কিন্তু এটা মুখ লুকিয়ে থাকলে তো চলবে না, বাড়িতে মুখ গুজে সর্বনাশ হচ্ছে না ভাবলে চলবে না। মানে সুধীন্দ্রনাথ দত্তেরই কথা, আমি জানি এই ধ্বংসের দায় ভাগে আমরা দুজনের সমান অংশীদার, অপরে পাওনা আদায় করেছে আগে আমাদের, পরে দেনা শোধবার ভার। আমি এই বইমেলা আসি, আপনি জিজ্ঞেস করছেন কেন? দেনা শোধবার করার জন্য, যে আমি বিদ্যাসাগর এবং রামমোহন এবং রবীন্দ্রনাথ এবং জগদীশ বসুর উত্তরসূরি, আমি কতখানি পাপগ্রস্ত এটা বোঝার জন্যই আমি বইমেলা আসি। সত্যি একটা জাতি নাকি সম্পূর্ণভাবে পাপে নিমজ্জিত হয়ে গেছে। অসংখ্য লেখা আর্টিকেল হয়, নতুন বই প্রকাশ হয়, বেস্ট সেলার হয়, তার মধ্যেও বাঙালি নাকি মৃতদেহ হয়ে চারিপাশে ঘুরছেন। আর বইমেলা মানে ফিশ ফ্রাইয়ের গন্ধটা অনেক বেশি নতুন বইয়ের গন্ধের থেকে নাকে ভেসে আসে। দেখতে থাকুন শিবম দাসের ইউটিউব চ্যানেল। অসংখ্য ধন্যবাদ স্যার। কমেন্টে জানাবেন নিঃসন্দেহে আপনাদের কোনো মতামত থাকলে। সঞ্জয় স্যারের কথা আমার দৃঢ় বিশ্বাস আপনাদেরও ভালো লাগে আমার মতো, দাঁড়িয়ে উপভোগ করলাম পাশে দাঁড়িয়ে। জানাবেন আপনাদের মতামত। ধন্যবাদ।